ফের 5 দিনের রিমান্ডে রিজভী ও নূর। আন্দোলন প্রত্যাহার 6 সমন্বয়কের। কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বললেন ওবায়দুল কাদের। এরপর আরও জানিয়ে দিচ্ছি, কিমের নির্দেশ পেলেই শত্রুদের ধ্বংস করা হবে, হুমকি উত্তর কোরিয়ার সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কাফরুল থানায় এই মামলায় 3 জন নেতাসহ 8 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড প্রাপ্ত অপর 5 জন হলেন যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির নেতা MA সালাম, সাইদুল হক বাবুল ও সালেহীন। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কাফরুল থানার মামলায় রুহুল কবির রিজভী সহ 8 জনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেকের 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রামপুরা থানার মামলায় রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন, আমিনুল ইসলাম ও জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ারকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। আর নুরুল হককে বনানী থানার মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের শীর্ষ 6 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ সারজিন আলম, হাসানাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে তাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে আন্দোলনের এই 6 সমন্বয়ক বলেন, কোঠা সংস্কার আন্দোলন ও এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনা অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোঠার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি। 7 সমন্বয়ক গোয়েন্দা হেফাজত খোঁজ নেই আরিফ সোহেল, কোঠাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসসুম ও বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ। তার দাবি, নিরাপত্তার স্বার্থে নুসরাত, আসিফ সহ 5 জনকে ডিবির হেফাজতে আনা হয়েছে। তাদের পরিবারকে উদ্বিগ্ন না হওয়া পর্যন্ত পরামর্শ দেন তিনি। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলের কোনো সন্ধান মেলেনি। এর আগে গতকাল ভোরে ফেসবুকে দেওয়া এক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল হান্নান মাসুদ লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ হোসেন ও নুসরাত তাবাসসুমকে ভোরে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। অবিলম্বে তাদের সন্ধান ও মুক্তি চাই। নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পরের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী। গতকাল ভোরে 5টার দিকে রাজধানী মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে এক আত্মীয়ের বাসা থেকে ডিবির পরিচয় তুলে নেওয়া হয় তাকে। অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফকে শনিবার দিবাগত রাত 1টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে ডিবির পরিচয় তুলে নেওয়া হয় বলে দাবি করেছেন তার বাবা শাহাবুদ্দিন রহমান। এর আগে কোঠা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সারজিন আলম ও হাসানাত আবদুল্লাহকে শনিবার সন্ধ্যায় হেফাজতে নেয় ডিবি পুলিশ। তারও আগে শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বকরকে তুলে নিয়ে যাওয়া হয়।
তাদের নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। ডিবির হেফাজতে থাকার এই 5 সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 7 সমন্বয়ককে তুলে আনার বিষয়ে হারুন আর রশিদ বলেছেন, কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যারা ধ্বংসলীলা চালিয়েছে, বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে, এসব দুর্বৃত্ত ও জামায়াত শিবিরের চক্রান্তে ধরার দায়িত্ব আমাদের। কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তারা যদি বিভিন্ন জায়গায় বলে, তাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এটা জানার পর আমাদের নৈতিক দায়িত্ব তাদের নিরাপদে নিয়ে আসা। তিনি আরও বলেন, প্রশ্ন আসতে পারে শুধু তাদের ক্ষেত্রে কেন নিরাপত্তার বিষয় আনতে হয়েছে। মনে রাখতে হবে, এই লোকগুলোকে কেন্দ্র করে অর্থাৎ কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু অসাধু চক্রান্ত জামায়াত বিএনপির অনুপ্রবেশ করে একটা গণতান্ত্রিক সরকারের পতন ঘটাতে চেয়েছিল। এই চক্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পূর্ব পরিকল্পনায় অনুযায়ী আগুন লাগাতে চেয়েছিল। সেই কারণে আমি মনে করি, এসব চক্র যদি আবার শিক্ষার্থীদের কোনো কিছু করে, আন্দোলনকে কিছু করতে চায়, তাহলে সেই জন্য নিরাপত্তার সাথে আমরা সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে এসেছি। কোঠা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে 19 জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপনাদের সহিংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ও এই রাতে ছিল। যদি কারফিউ জারি করা না হতো, এই প্ল্যান তাদের ছিল। শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, গণ অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনে যুবরাজ ক্ষমতা দখল করত, এটাই তো তাদের পরিকল্পনা। রবিবার রাজধানী তেজগাঁয়ে ঢাকা জেলার আওয়ামী লীগের কার্যালয়ে দুদস্থের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় দুরস্থদের মাঝে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি করে ডাল ও লবণ এবং 1 লিটার তেল দেওয়া হয়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে, এটাই স্বাভাবিক। মাথা যেভাবে যাবে, লেজও সেদিকে যাবে। এতে নতুনত্বর কিছু নেই, তবে এদের ঐক্য অগ্নি সন্ত্রাসের ঐক্য, দেশ ও দেশের উন্নয়ন ধ্বংস করার ঐক্য। চলমান সহিংসতা নিয়ে বিদেশের বিবৃতি দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন, অনেক সংস্থা, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন। কারা সমন্বয় করছেন আমরা জানি। তাদের বলবো, কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেলের এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিআরটি এর ধ্বংসলীলা দেখুন। বিআরটিসি 44টি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। আর দেখুন তো, সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত হয়েছেন। বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে, যেখানে 111-এর কুশীলব ডক্টর ইউনূসও যোগ দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি চ্যালেঞ্জ করে বলতে পারেন, আওয়ামী লীগ আক্রান্ত, আক্রমণকারী নয়। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে। ঢাকা জেলার আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত রয়েছেন। রবিবার রাষ্ট্র নিয়ন্ত্রণের সংবাদ মাধ্যমে কেসিএনএতে এইসব তথ্য প্রকাশ করে রয়টার্স। কোরিয়ান যুদ্ধের 71তম বর্ষপূর্তিতে শনিবার একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম জং উন সহ উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কর্নেল রিউন রিং এবং নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার ইয়ং কিং সং। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘৃণার পরিপ্রেক্ষিতে আলোচনা করেন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। কর্নেল রি ইয়ং রিং এবং লেফটেন্যান্ট কমান্ডার ইউ কিং সং জানান, সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশ দিলে আমরা শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত। উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থানে রয়েছে। 2019 সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন সম্পর্কের অবনতি শুরু হয়েছিল, যা জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার পরও আরও তলানিতে পৌঁছেছে। বিশেষ করে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা এই সম্পর্কের পতনের মূল কারণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে ইতিমধ্যে জানানো হয়েছে, আমেরিকার আসন্ন নির্বাচনে যিনি জিতুন, তাতে আমেরিকার সঙ্গে সম্পর্কের বিশেষ কোনো উন্নতির আশা করছে না উত্তর কোরিয়া।